বেশ কয়েকটা ইন্ডিয়ান কোম্পানি এসেছে, না আসার কোনো কারণ নেই তো। মানে আপনার কেন মনে হচ্ছে ইন্ডিয়ান কোম্পানিরা বাংলাদেশে আসবে? বাংলাদেশে যদি তারা ব্যবসা করতে চান তাহলে সরকার ওনাদেরকে কি ধরনের সুবিধা দিতে পারেন? And শুধু সুবিধা বলতে আমি ফিসকাল আর নন ফিসকাল সুবিধার কথা বলছি না, বাট আমি বলছি যে বাংলাদেশে যদি ওনারা ল্যান্ড করতে চান, ইউজুয়ালি যেটা হয় যে অনেক রেড টেপ পার হতে হয়। তো এই রেড টেপগুলো পার হওয়ার ব্যাপারে সরকার ওনাদেরকে কীভাবে সাহায্য করতে পারে। আর দ্বিতীয় প্রশ্ন ওনারা যেটা করছেন সেটার জন্য আমরা ওনাদেরকে উইন্ডো দিচ্ছি, সেটা হচ্ছে এক্সিস্টিং যারা ব্যবসায়ী আছেন তারা কি ধরনের চ্যালেঞ্জ এই মুহূর্তে ফেস করছেন এবং সেটা মিটিগেট করার জন্য আসলে ওনাদের কি ধরনের স্ট্র্যাটেজি হাতে নেওয়া উচিত। তো সেটার ব্যাপারে ওনারা আসলে শুধু আমাদের সাথে ডিসকাস করছেন না, অন্যদের সাথে ডিসকাস করছেন। আপনারা জানেন যে কালকে আমরা আগামীকাল এবং পরশু আমাদের দোতলায় অনেকগুলো মিটিং রুম সেট আপ করা হচ্ছে। আমাদের বিভিন্ন সরকারের মন্ত্রণালয় এখানে থাকবেন, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি থেকে শুরু করে এনার্জি, ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিরাও থাকবেন, আমরা এটাও বলেছি। সো ইনভেস্টর যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান তাদের যদি যা যা প্রশ্ন থাকে, তাদের রেলেভেন্ট প্রশ্নটা তারা রেলেভেন্ট ইনস্টিটিউশনকে জিজ্ঞেস করবেন, এজেন্সিকে জিজ্ঞেস করবেন, সেটাই আমাদের এক্সপেকটেশন। এই কারণেই কিন্তু এইবারের সামিটটা ইজ এ নেটওয়ার্কিং সামিট। আমরা এটাকে একেবারেই ওই ক্লাসিক সেমিনার স্টাইলে সামিট করতে চাই না। আমরা চেয়েছিলাম যে ওনারা সবার সাথে কথা বলুক, সবার কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করুক এবং ওভার টাইম ওনাদের ডিউ ডিলিজেন্সটা যাতে হয়ে যায় বাংলাদেশের ব্যাপারে, যাতে এটাকে নিয়ে ওনারা ফেরত গিয়ে একটা একটা ফুল 360 ডিগ্রি ভিউ নিয়ে ফেরত যেতে পারেন এবং হোপফুলি ওনারা যদি একটা ভালো ভিউ নিয়ে ফেরত যান তাহলে ওনারা আমাদের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করবেন। আমাদের পাস্ট হিস্ট্রির কারণে সেই ভিউটাকে ভেঙে দেওয়া এবং এই বাংলাদেশ যে একটা নিউ বাংলাদেশ, সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে ইনস্টিল করা। সো আমি কোনো ফাইনাইট নাম্বার আপনাকে বলতে পারবো না। আর দ্বিতীয়ত আপনার প্রশ্ন ছিল চট্টগ্রামের বাইরে আর কিছু হবে কিনা। আমরা যে 5টা ইকোনমিক জোন নিয়ে কভার করার কথা বলছিলাম, বা 10টা, প্রথম 5টা সেগুলো কিন্তু সবগুলো চট্টগ্রামে না। আমাদের কোইন্সিডেন্টালি মিরেশ্বরে একটা ইকোনমিক জোন আছে অনেক বড়, এবং চাইনিজ যেই ইকোনমিক জোন সেটাও আনোয়ারাতে, এই কারণে চট্টগ্রামের কথা বারে বারে উঠে আসে। চাইনিজরা কিন্তু অলরেডি আমাদেরকে একটা সেকেন্ড ইকোনমিক জোন করার কথা বলেছেন, সেটা আমরা মংলায় করছি। আপনি হয়তো এটার কথা শুনেছেন যে ওটা নিয়ে আমরা অলরেডি অ্যাসেসমেন্ট করছি। সো ওটাও যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছে এবং প্রিন্সিপালি আমার মনে হয় সরকারের মধ্যে যথেষ্ট ধরনের সাপোর্ট আছে ওটার ব্যাপারে। সো হয়তো ওই ব্যাপারে আপনারা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট দেখতে পাবেন। তো আমাদের কখনোই চিটাগংকে ফোকাস করে কোনো কিছু করার ইচ্ছা নাই। ইনফ্যাক্ট আমরা এখন ইকোনমিক জোন সিলেকশন প্রসেসের জন্য একটা কাজ করছি। গ্যাসের যে সমস্যাটা, যে গ্যাস নাই, তারপর ইলেকট্রিসিটি, আপনার যে প্রবলেম, তা আপনাদের সঙ্গে যে আদার্স যে মন্ত্রণালয়, তাদের সাথে সমন্বয়ের কি কোনো অভাব আছে কিনা, যে কেন এখান থেকে বিনিয়োগ হচ্ছে না দক্ষিণ অঞ্চলের দিকে? আচ্ছা, সো আপনার প্রশ্নটাকে আমি একটু রিফ্রেশ করি। মেবি আসলে প্রশ্নটা হচ্ছে যে কোনো অভাব ছিল কিনা, অভাব আছে কিনা, সেটা আমি দ্য আনসার ইজ নো। এখন কোনো অভাব নাই আমাদের। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ইকোনমিক জোনগুলো যখন সিলেক্ট করা হয় অরিজিনালি, আমি আগের কথা বলছি যে ইকোনমিক জোন যখন সিলেকশন প্রসেস আগে যেটা ছিল, সেখানে ইকোনমিক জোন সিলেক্ট করতো আসলে ইকোনমিক জোন অথরিটি নিজেই। কিন্তু সিলেক্ট করার আগে যেটা করা উচিত ছিল আমি মনে করি সেটা হচ্ছে যে ইকোনমিক জোনের প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি যদি এখানে ইকোনমিক জোন ঘোষণা করি তাহলে আপনি গ্যাস দিতে পারবেন কিনা, আপনি পানি দিতে পারবেন কিনা, আপনি কমিট করেন যে আপনি আমাকে 3 বছরের মধ্যে পানি দিতে পারবেন, তাহলেই খালি আমি এই জায়গায় ইকোনমিক জোন ঘোষণা করবো। ইউনিল্যাটারালি যখন ইকোনমিক জোন অথরিটি ইকোনমিক জোন ঘোষণা করে ফেলে তখন কিন্তু তার ওই বাইনটা সরকারের ভিতর থাকে না, ওই কমিটমেন্টটা থাকে না। সরকারের ভিতরে কোঅর্ডিনেশনের যে অভাবটা ছিল সেটা আমরা এখন, আমি পার্সোনালি ফিল করি এটা অনেকটা কমে এসেছে। আমরা এখন এই কারণেই এনার্জি মিনিস্ট্রির সাথে খুব কাছাকাছি হয়ে কাজ করছি। আমরা যে 100 থেকে কমিয়ে 5টাতে যখন নিয়ে এসেছিলাম তখন আমরা কিন্তু এই প্রত্যেকটা সংস্থার সাথে স্পেসিফিক্যালি কথা বলে তাদের কমিটমেন্ট নিয়েই 5টাকে বলেছি যে এই 5টার উপর আমরা ফোকাস করব। সো আমি মনে করি যে ভবিষ্যতে এই জিনিসটা ইমপ্রুভ করার অনেক সুযোগ আছে, এই জায়গায় আরও অনেক বেটার কোঅর্ডিনেশনের সুযোগ আছে। বাট এটা আমি পার্সোনালি ফিল করি যে এই মুহূর্তে আমাদের কোঅর্ডিনেশন অনেক বেটার আগের থেকে। আমি তারা কেন লাইসেন্স পাচ্ছে না এই প্রশ্নটার উত্তর আপনাকে আমি মেবি সপ্তাহখানেকের মধ্যে দিতে পারবো, কারণ এটা আমরা আজকে জানতে পারলাম যে ওনারা 3.5 বছর ধরে ঘুরেছেন লাইসেন্স পাওয়ার জন্য। আপনারা দেখেছেন যে আমরা কোরিয়ান ইপিজেডের একটা প্রবলেম রিজলভ করার চেষ্টা করছি। আমাদের আজকের টেক হচ্ছে যে আমাদের, এবং যার কথা বলছি সেই ভদ্রমহিলা, উনি আবার হংকংয়ে খুব ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার। মানে আমাদেরকে আসলে সবসময় এভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট মুভ করে বা বিজনেস কমিউনিটি মুভ করে। প্রত্যেকটা বিজনেস কমিউনিটির কিছু ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল থাকে, ক্যারেক্টার থাকে, ঠিক যেভাবে বাংলাদেশেও আছে। বাংলাদেশেও আপনারা যদি একজন স্বনামধন্য ব্যবসায়ীদের নাম বলেন, আপনারা আমি শিওর যে সার্ভে করলে একই নাম বারবারে উঠে আসবে, হ্যাঁ, 5-10টা নাম। ওনাদেরকে যদি আমরা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারি, আমি যদি হংকং বেসড একটা এরকম ইনফ্লুয়েন্সিয়াল ব্যবসায়ীকে একটা ভালো এক্সপিরিয়েন্স বাংলাদেশে দিতে পারি, উনি হংকংয়ে গিয়ে আরও ইজিলি 10টা ব্যবসাকে নিয়ে আসতে পারবেন।
সো এই ভদ্রমহিলাকে আমার পার্সোনাল টেক হচ্ছে যে উনি শি অ্যাকচুয়ালি ইজ ওয়ান অফ দোজ। সো আমরা ঠিক কোরিয়ান ইপিজেডকে যেভাবে সলভ করার চেষ্টা করেছি, আমরা এরকম আরেকটা ট্রান্স টেক্সটাইল, ফর এক্সাম্পল লেদার গুডস, ফর এক্সাম্পল রিনিউয়েবল এনার্জি, আইটি সার্ভিসেস, এরকম 8টা সেক্টরের কথা বলা হয়েছে। এটাও পাবলিক ডোমেইনে আমরা দিয়ে দিয়েছি। এবং এই সিলেকশন ক্রাইটেরিয়াটা আসলে বেস করা হয়েছে যে লেবার ইন্টেন্সিভ, হাই লেবার ইন্টেন্সিটি ইন্ডাস্ট্রি এবং অ্যাট দ্য সেম টাইম পোটেনশিয়ালও হাই, যেখানে আসলে আপসাইড অনেক আছে, মার্কেটে অনেক মুভমেন্ট হচ্ছে, অনেক গ্রোথ হচ্ছে, কিন্তু আমরা ওই গ্রোথ জার্নিটাতে পার্টিসিপেট এখনও করতে পারিনি। সেই ইন্ডাস্ট্রিগুলোকে পিন ডাউন করা হয়েছে। তো সেগুলোতেই আমরা এক্সপেক্ট করছি যে আমরা ইনভেস্টমেন্ট পাবো। আমাদের যে ব্রেকআউটগুলো নেক্সট কালকে দুপুর থেকে যেগুলো শুরু হচ্ছে, যে 5টা সাব গ্রুপের ব্রেকআউট, সেই ব্রেকআউটগুলো কিন্তু ওখান থেকেই পুল করা, চিন্তা করে পুল করা যে এই 5টা সেক্টরে আসলে বাংলাদেশে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। ঘটনা ঘটেছে, তো সেই অনুযায়ী আমরা কালকে রাতের থেকে আমাদের পুলিশ এবং সিকিউরিটি ফোর্সেস পুরো অনেকগুলো জায়গায় রেড করেছে, এবং রেড করার পরে আমরা সকালে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে 49 জনকে অ্যারেস্ট করেছে এবং 2টো কেস হয়েছিল। তো আমাদের একটু আগে 4টা পর্যন্ত আমাদের আপডেট হচ্ছে যে মোট 56 পিপল হ্যাভ বিন অ্যারেস্টেড এবং 4টা কেস হয়েছে। এবং আমাদের এই রেড, আমাদের এই যে যারা যারা এইগুলোতে ইনভলভ ছিল তাদেরকে অ্যারেস্ট করার প্রক্রিয়া চলমান। থ্যাংক ইউ।